খুদার কসম লিখে রাখেন, ইতিহাস তার নিজস্ব গ্রামার ফলো করে আবার ফিরে আসবে আপনাদের বিরুদ্ধে। সংবিধান তৈরি করে আমার মুক্তির লড়াইয়ের সাথে প্রথম বেইমানি করলেন, এবং যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি বেইমানি করলেন, এক্স্যাক্টলি ইতিহাস রিপিট করে ওই সিমিলার ইনস্ট্রুমেন্টকে ইউ আর ইউজিং নাও অ্যাগেন্স্ট দ্য ভেরি পপুলার ম্যান্ডেট অফ দ্য টাইম। 2026-এর ম্যান্ডেটকে আপনি এক্স্যাক্টলি সেম সংবিধান দিয়ে জাস্টিফাই করবার চেষ্টা করছেন। আমার স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট করবেন, একটা রিপাবলিক হবে। সেই রিপাবলিকে দেখলাম সোনার বাংলার নেপো কিডসরা গত পরশু দিন কিভাবে আমার ক্রিকেট বোর্ড দখল করে ফেলল। বলা ছিল রিপাবলিকের কথা, কিন্তু কায়েম করলেন রাজতন্ত্র। আপনার পারিবারিক রাজতন্ত্র কায়েম করলেন। নেপালের কথা মনে নাই? নেপালের আন্দোলন কোথায় শুরু হয়েছিল? আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই নেপোকিটদেরকে বাংলাদেশের তরুণরা আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, these are not tolerated for years and years, for hundreds of years. These have been evident for the nation and the students. These have been the place for evidence. This has happened in the past and shall happen in the future for the same given reason. এটা হইতেই হবে। এটা মুক্তির লড়াইয়ের অঙ্গীকার ছিল আমাদের। সেই নেপোকেটসরা আবার বাংলাদেশে নতুন করে সুটটাই পরে ফিরে আসছে, যাদের আয়োটা অফ এভিডেন্স কোনো কন্ট্রিবিউশন নাই গত জুলাইয়ের অভ্যুত্থানে, ন্যূনতম কোনো অভ্যুত্থানের কোনো কন্ট্রিবিউশন নাই। এক্স্যাক্টলি দেখেন 72-এর সংবিধানে কিভাবে আমাদের সাথে প্রতারণা করলো। বলা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা স্বাধীনতার ঘোষণাপত্র ছিল। বাংলাদেশের ইতিহাসে সোনার বাংলায় প্রথম নির্বাচন, দ্য ওল্ড এনাফ টু রিমেম্বার অ্যান্ড দোজ গুড এনাফ টু রিড দ্য বুকস অফ হিস্ট্রি, 73-এর মার্চের প্রথম নির্বাচন পড়েন। বাংলাদেশে জাসদ সবচেয়ে বড় বিরোধী দল ছিল, তাদেরকে কোথাও ইলেকশন ক্যাম্পেইন করতে দেওয়া হয় নাই। 100-র উপর ক্যান্ডিডেটকে পিটায়, জেলে ভরে, হত্যা করে নাই করে দিয়েছে। শেখ মুজিব নির্বাচনের পরে বঙ্গভবনে দাঁড়িয়ে বলেছে, আজকে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। শেখ মুজিব বলেছে অন রেকর্ড। তাহলে 73-এর নির্বাচন তার ফল, আর আমার স্বাধীনতার ঘোষণাপত্রে আপনি কি বলা ছিল, আর 72-এর ইনস্ট্রুমেন্ট দিয়ে যে ইলেকশনটা করলেন, এক্স্যাক্টলি আপনি আমার মুক্তির লড়াইয়ের সাথে আবার বেইমানি করলেন, এক্স্যাক্টলি ইউজিং অর এক্সকিউজিং উইথ দ্য সেম ইনস্ট্রুমেন্ট অফ পলিটিক্স। তাহলে চিন্তা করে দেখেন, এই মুক্তির লড়াইতে এই জাতির পলিটিক্যাল ক্লাসের বেইমানের ইতিহাস নতুন কোনো ঘটনা না, বারবার ঘটেছে। এবং বারবার আমার তরুণরা ঠিক একই কারণে রাস্তায় এসে লড়াই করে, জীবন দিয়ে মুক্তির লড়াইতে আখরে আখরে রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। কারণ এই ঝড়ের সিমটমটা একদিনে তৈরি হয় নাই, বসন্তে বসন্তে শেষে কালবৈশাখী এসে আমার তরুণদের হৃদয়ে সেই ঝড় তৈরি করে দিয়েছে টর্পেডোর মতো করে, যেটা 24 হয়ে ফিরে আসে, যেটা 90 হয়ে ফিরে আসে, যেটা 71 হয়ে ফিরে আসে। এবং আগামী দিনগুলোতেও বাংলার এই নেপোকিস্টদের বিরুদ্ধে এই ঝড় আবার ফিরে আসবে। খুদার কসম লিখে রাখেন, ইতিহাস তার নিজস্ব গ্রামার ফলো করে আবার ফিরে আসবে আপনাদের বিরুদ্ধে। এবং আপনাদেরকে ওয়ার্ন করছি, আপনারা আমাদের শত্রু রাজনৈতিক দল না। কথা শুনে মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের পতনের জন্য কোনো আন্দোলন আমরা করছি। আমরা শুধু আপনাদেরকে সতর্ক করছি, আহ্বান করছি, কারেকশন করবার জন্য বলছি, নিজেদের পথ শুধরায় নেন। তা না হলে এমন একটা সময় আসবে, ঘুম থেকে উঠে দেখবেন আপনার কর্মচারীরা বলবে, স্যার ম্যাডাম বিমান এসে পৌঁছে গেছে গেটে। বিশ্বাস করেন, these are the things happened in the past। এবং এই বাস্তবতাগুলো অস্বীকার করবেন না, ভুলে যাবেন না। ক্ষমতা যেটা করে, চোখের সামনে ছানি ফেলে দেয়, এবং ওই ছানির কারণে যেটা হয়, আপনারা সত্য দেখতে পারেন না, ওই কাচের দেয়াল ভেদ করে। অতএব আজকের এই হীনমন্যতার জায়গাটা কোথায়, সেটা বলে আমি শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আয়োজকবৃন্দ, উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় সংকট যেটা, সেটা আমার লার্নার ফ্রেন্ডস লিগ্যাল জায়গা থেকে বলবার চেষ্টা করেছেন। ইয়েট টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইটস এ পলিটিক্যাল কোয়েশ্চেন। এবং এই সংকটের মোদ্দা কথা হচ্ছে যে একটা রাজনৈতিক প্রশ্নকে সংবিধানের দোহাই দিয়ে আন্ডারমাইন করবার মধ্য দিয়ে যেই কৃত্রিম সংকট অপ্রয়োজনে তৈরি করা হচ্ছে, এই ঘটনা কিন্তু এই সোনার বাংলায় নতুন কোনো ঘটনা না। এটা শত শত বছরের আমাদের রুলিং ক্লাসের যেই খাইসলতি সমস্যা ছিল, তার একটা রিফ্লেকশন
of the 26th version. তো সেইখানে আমরা হিস্টোরিক্যালি দেখেন যে জুলাই সনদের মতো একটা স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু আমাদের মুক্তির লড়াইতে ছিল 71 সালে 17 এপ্রিল, যেটা আমাদের অস্থায়ী সরকার ঘোষণা করেছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্টলি ড্রাফটেড ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। পৃথিবীতে খুব কম জাতির যারা স্বাধীন হয়েছে তাদের স্বাধীনতার ঘোষণাপত্র থাকে। আপনি ভারতের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, আমাদের সাবকন্টিনেন্টের অনেক দেশেরই এই এশিয়াতে স্বাধীনতার ঘোষণাপত্র বলে কোনো জিনিস নাই। ফ্রেঞ্চ রেভলিউশনের ছিল, আমেরিকার ইন্ডিপেন্ডেন্সে ছিল, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল। It's a rarely declared instrument of political will of the people of the time. তো সেই ঘোষণাপত্রের সাথে কি আমাদের তখনকার কর্তা ব্যক্তিরা বেইমানি করে নাই? করেছিল। বলা ছিল যে এই ঘোষণাপত্রে 3টা অংশ ছিল। প্রথম অংশে বলা ছিল অজুহাতনামা, যদি বলি আর কি, যে কেন এই সংসারটা ভেঙে দিচ্ছি, এবং মাথায় রাখিয়েন, বি মাইন্ডফুল that the Pakistan state was created by then Bengalis of this region, not by the West Pakistanis of the time. 46-এর ইলেকশনে মুসলিম লীগ কোথাও ক্ষমতা তৈরি করতে পারে নাই, সরকার তৈরি করতে পারে না, এক্সেপ্ট ইন বেঙ্গল। সেই জায়গা থেকে যারা পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে, এবং লাহোর রেজলিউশন থেকে শুরু করেন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এই জায়গাতে, এই সব জায়গাতে আপনার মুসলিম লীগের কনফারেন্স হয়েছে গত শতাব্দীর শুরুতে। অতএব পাকিস্তান রাষ্ট্র যারা বানিয়েছিল আমাদের পূর্বপুরুষরা, সেই মানুষগুলো বলছে যে যেহেতু এই রাষ্ট্র আমার সাথে তার কৃত ওয়াদা ভঙ্গ করেছে, যেহেতু এই রাষ্ট্র তা আমার সাথে যে করা ন্যায্যতার ওয়াদা ছিল সেগুলো দিতে ব্যর্থ হয়েছে, আপনারা পরে দেখবেন এই যেহেতু 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 অ্যান্ড দেয়ারফোর আমি নতুন করে একটা ফ্রি, ডেমোক্রেটিক, ইন্ডিপেন্ডেন্ট, সভরেন রিপাবলিক করবার জন্য প্রস্তাব করছি। রিপাবলিকের কথা বলা হয়েছে, জনগণের রাষ্ট্রের কথা বলা হয়েছে, অ্যাজ অপোজ টু মনার্কি অর কিংডম। তাহলে এবং সেই রাষ্ট্রটা কিসের ভিত্তিতে পরিচালিত হবে? বলা ছিল যে আমার 3টা মূলনীতির ভিত্তিতে এই নতুন রিপাবলিকটা পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। ফ্রেঞ্চ রেভলিউশনের ডিক্লারেশন যদি পড়েন, রাইটস অফ ম্যান, সেখানে দেখবেন যে এক্স্যাক্টলি সেই ভ্যালু সিস্টেমগুলো যেগুলো বলশেভিক রেভলিউশনে বলা হয়েছিল যে এই ভিত্তিতে আমার এই রাষ্ট্রটা হবে। কিন্তু আমরা দেখলাম 72-এর সংবিধান প্রণয়ন কমিটি, যে বিখ্যাত কমিটির কথা বারবার বলে 72-এর সংবিধান গেলানোর চেষ্টা করা হয় আমাদেরকে, তারা কি প্রস্তাব করলেন? নতুন করে 4টা মূলনীতির প্রস্তাব করলেন: ধর্মনিরপেক্ষতাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। কোথায় পেলেন? যেই ঘোষণাপত্রের ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষ মুক্তির লড়াইতে নেমেছিল, আমার বাবা সহ, তারা তো ওই মূলনীতিগুলো শুনে যুদ্ধে নেমেছিল। আপনি এই মূলনীতিটা কোথায় পেলেন? 70-এর নির্বাচনে ম্যান্ডেট নিয়েছিলেন এই মূলনীতির ভিত্তিতে নতুন রাষ্ট্র করবেন, নেন নাই। 69-এর গণ অভ্যুত্থানে যেই ম্যান্ডেট নেওয়া ছিল, সেই ম্যান্ডেটে বলা ছিল যে আমার নতুন রিপাবলিক এইটার ভিত্তিতে চলবে। 66-তে যে গণ অভ্যুত্থান হয়েছে, 6 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে কি বলা ছিল যে আমার এই রাষ্ট্রটাই 4টা মূলনীতির উপর ভিত্তি করে চলবে। আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র ছিল, মুক্তিযুদ্ধের 9 মাসের কোনো দলিল দস্তাবেজ অস্থায়ী সরকারের কোথাও ছিল না। তাহলে আপনি